এই সময় যখন পুরো পৃথিবীতে এতগুলো সংকট চলছে, তখন কূটনীতি কিভাবে করতে হয় এবং নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত। যদি বিশ্বের কোনো নেতা এটা শিখতে চান তাহলে প্রধানমন্ত্রী মোদী তার সর্বোত্তম উদাহরণ। প্রধানমন্ত্রী মোদী মুসলিম দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই শক্তিশালী করে তুলেছেন যে আজকের দিনে এই দেশগুলো শুধু প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে না, বরং ভারতের সঙ্গে ক্রমাগত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে। এমনকি তাদের দেশে বিশাল মন্দির নির্মাণের জন্য বিনামূল্যে জমিও দিচ্ছে। তাই বলা ভুল হবে না যে বর্তমান সময়ে ভারত এবং মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক এবং বন্ধুত্ব ইতিহাসের সর্বোচ্চ স্তরে রয়েছে। এইবারও ভারত কঠোর মুসলিম দেশ কাতারের জন্য এমন একটা অঙ্গভঙ্গি দেখিয়েছে যা শুধু ভারত এবং কাতারই আলোচিত হচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের সব উপসাগরীয় দেশই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। ভারত কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছিল এবং রিসেন্টলি তিনি ভারতে পৌঁছান। এটা দ্বিতীয়বার যখন তিনি ভারতে এসছেন। এর আগে তিনি এসেছিলেন 2015 সালে, অর্থাৎ 10 বছর পর তিনি আবার ভারতে এলেন। গতকাল প্রধানমন্ত্রী মোদী সমস্ত প্রোটোকল ভেঙে কাতারের আমির আল থানিকে একটা বিশেষ চমক দেন এবং নিজেই দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন। উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান, কারণ এটা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদী নিজেই আল থানিকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। সেই জন্য ভারত সরকার তার জন্য খুব বড় কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেননি, তবে একটা ছোট্ট তলোয়ারবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় যা উভয় নেতা কয়েক মিনিট উপভোগ করেন এবং তারপর বিমানবন্দর থেকে তাদের গাড়িতে করে রওনা হন। ভৌগোলিকভাবে কাতার একটা ছোট্ট দেশ হলেও প্রধানমন্ত্রী মোদী নিজে বিমানবন্দরে গিয়ে আল থানিকে স্বাগত জানিয়েছেন। তো প্রশ্ন ওঠে, কেন মোদী সরকার সমস্ত প্রোটোকল ভেঙে রেখে কাতারের আমিরের জন্য এত বিশেষ অঙ্গভঙ্গি দেখালো? এর একাধিক কারণ রয়েছে। কাতার আকারে ছোট দেশ হলেও মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইসরায়েল ফিলিস্তিন সমস্যা থেকে আফগানিস্তান এবং ইরান সংক্রান্ত প্রধান সিদ্ধান্ত সমূহ কাতারেই নেওয়া হয়। আমেরিকা তালেবান শান্তি আলোচনা হোক, হামাস ইসরায়েল যুদ্ধ বিরতির আলোচনা হোক বা সিরিয়া নিয়ে কূটনৈতিক আলোচনাই হোক, এই সব কাতারই আয়োজন করে এবং সকল পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এছাড়া কাতার মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, যার মধ্যে হামাস, হিজবুল্লাহ, তালেবান এমনকি মুসলিম ব্রাদারহুডের মতো গোষ্ঠীগুলো রয়েছে। সেই জন্য এইসব দলের সঙ্গে আলোচনা সহজ করতে কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দ্বিতীয়ত, ভারত তার বার্ষিক প্রাকৃতিক গ্যাস আমদানির 40% কাতার থেকে নিয়ে থাকে। ভারতের এলপিজির একটা বড় অংশ কাতার সরবরাহ করে এবং এটা ভারতকে সবসময় ডিসকাউন্টেড মূল্যে সরবরাহ করেছে। ভবিষ্যতেও ভারত চায় কাতার এই সুবিধা বজায় রাখুক। তৃতীয়ত, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ভারতের অবকাঠামো, স্টার্টআপ এবং রিয়েল এস্টেট খাতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ভারত চায় যে কাতার আরও কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করুক। এছাড়াও বর্তমানে প্রায় 8 লাখ ভারতীয় কাতারে কাজ করছে, যারা প্রতি বছর কয়েক ডলার রেমিটেন্স হিসাবে ভারতে টাকা পাঠায়। ভারত চায় কাতার আরো বেশি ভারতীয় কর্মী নিয়োগ করুক। 2023 সালে কাতার ভারতীয় নৌবাহিনীর 8 জন প্রাক্তন কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে দণ্ডিত করেছিল, কিন্তু পরে প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের কারণে কাতার তাদের মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠায়। এটা আর একটা কারণ হতে পারে যার জন্য মোদী কাতারের আমিরের প্রতি এত সহৃদয় হয়েছেন এবং তাকে নিজে গিয়ে ওয়েলকাম করেছেন। তা আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী মোদী স্বয়ং নিজে বিমানবন্দরে গিয়ে কাতারের আমিরকে স্বাগত জানিয়ে কি ঠিক করেছেন? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।